আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। এমপি আনার হত্যা মামলার আসামি জিহাদকে 12 দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালত। সকালে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক শুভঙ্কর বিশ্বাস এই নির্দেশ দেন। পরে নিহত আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান শুরু করে কলকাতা পুলিশ। এতে মিলেছে তার দেহের খণ্ডাংশ রাখা ব্রিফকেসটি। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। নিহত আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। শহরের নিউ টাউনের পাশে ভাঙর এলাকার বাগজোলা খালে ডুবুরি নামানো হলে মেলে তার দেহের খণ্ডাংশ রাখার ব্রিফকেসটি। এর আগে আনার হত্যায় অংশ নেওয়া কসাই জিহাদকে 12 দিনের রিমান্ড দেয় বারাসাত আদালত। সকাল 11টা নাগাদ তাকে উত্তর 24 পরগনার এ আদালতে তোলা হয়। কত টাকা ছিল বরাত? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, প্রথমে আনারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়, হাড় ও মাংস আলাদা করা হয়। জিহাদকে বৃহস্পতিবার আটক করে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সে বসবাস করত ভারতের মুম্বাইয়ে, যাকে কসাই বলা হতো। শাহাদাত শাওন, আরটিভি। দর্শক, কলকাতায় রয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। সংসদ সদস্য আনারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের হত্যার ঘটনায় আমরা দেখেছি গত 22শে মে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সিআইডি দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী সেই খুনের মামলা যে খুন যে হয়েছে সেটা কিন্তু সরকারিভাবে তিনি যেমন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন, এবং তখন তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই খুনের মামলা তদন্তভার নিল সিআইডি। সে গত 22শে মে পরে সিআইডি তদন্তভার গ্রহণের পর গতকাল আমরা দেখেছি দুজন গাড়ির চালককে, একজন অ্যাপ চালক, এবং আমরা জানি যে গত 12ই মে যখন এমপি সাহেব কলকাতায় এসেছিলেন এবং 13ই মে তিনি নিউ টাউনে চলে গেছিলেন তার বড়নগরের বন্ধুর বাসা থেকে বেরিয়ে, সেই যে গাড়িতে তিনি চলে গেছিলেন তাকে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি লাল সুইফট গাড়ি করে তিনি সেই বাড়িতে ঢুকেছেন, এবং পরবর্তী সময় একটি অ্যাপ ক্যাবকে গতকাল কিন্তু আটক করা হয়। সেই নিউ টাউন থানায় তাকে জেরা করা হয়। সেই ড্রাইভারের নাম ছিল জুবের। সব গাড়ি কিন্তু ফরেন্সিক তদন্ত আধিকারিকরা কিন্তু তদন্ত করে দেখেছে। পাশাপাশি গতকাল কিন্তু জিহাদ নামে একজন কসাইকে আটক করে সিআইডি। তাকে জেরা করার পরে কিন্তু অনেক তথ্য উঠে আসতে শুরু করে। তাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই জিহাদ কিন্তু সেই কাজটা করেছিলেন, এবং তার সঙ্গে সিয়াম বলে একজন জুবের, যাকে গাড়ির ড্রাইভার, অ্যাপ ক্যাবের ড্রাইভার, সে তাকে নিয়ে আসে। সেই সিয়ামের কিন্তু খোঁজ চলছে। ইতিমধ্যে কলকাতাতে কিন্তু জিহাদ গ্রেপ্তার হওয়ার পর আজকে বারাসাত আদালতে তাকে সিআইডি আদালতে তুললে সিআইডির তরফ থেকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজত, সিআইডি হেফাজত চাওয়া হয়, কিন্তু আদালত কিন্তু 12 দিনের হেফাজত দিয়েছে। কাশীপুরের যে কৃষ্ণমাটি এলাকা ভাঙরের, সেই ভাঙরের যে বাগজোলা খাল, সেই খাল পাড়ে কিন্তু সেখানে বডি ফেলা হয়েছে, জিহাদ জানিয়েছে। সেটা কিন্তু সিআইডি আধিকারিকরা ঘুরে দেখছেন, কেন সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একেবারে সিআইডি আধিকারিকরা একেবারে প্রাণপাত করে কিন্তু তাকে, তার দেহাংশ খুঁজে বার করার চেষ্টা করছে। ঝিনাইদহ 4 আসনে এমপি আনার হত্যার অভিযোগে গ্রেফতার আসামি শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া সহযোগী তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান 8 দিনের রিমান্ডে। অন্যদিকে হত্যার পর ব্যাগে ভরে এমপি শরীরের মাংস সরিয়ে ফেলার সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের সিসি ক্যামেরার 13ই মে দুপুর 2টা 53 মিনিটের ফুটেজ। দেখা যাচ্ছে আগে থেকেই ভেতরে থাকা কেউ একজন দরজা খুলে দিলে দুজনের সাথে সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এমপি আনার। সাথে থাকা অপর দুজন হলেন ঢাকায় গ্রেপ্তার হওয়া সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া ও ফয়সাল নামে এক ব্যক্তি। এর 26 ঘন্টা পর 14 মে বিকেল 5টা 11 মিনিটে ওই ফ্ল্যাট থেকে সুটকেস হাতে বের হতে দেখা যায় শাহিনকে। পরে আরও ছোট ছোট কয়েকটি ব্যাগ হাতে বের হতে দেখা যায় ফয়সালকেও। বাইরে থেকে দরজা বন্ধ করে শাহিন। এমপি আনারকে আর ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ওই সুটকেস এবং ব্যাগেই ছিল এমপি আনারের মরদেহের মশলা মিশ্রিত খণ্ডিতাংশ। নাম প্রকাশ না করার শর্তে ওয়ারি জোনের এক ডিবি কর্মকর্তা বলেছেন, এই ফ্ল্যাটেই হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে।
গোয়েন্দা পুলিশ আনার হত্যায় জড়িত ৩ জনের ১০ দিন রিমান্ড চাইলে ৮ দিন করে রিমান্ড দেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ। আসামিরা হলেন শীর্ষ চরমপন্থী নেতা সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ওরফে শাহিন ভূঁইয়া, সহযোগী তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান। তবে এজলাসে কেঁদে কেঁদে আসামি সেলেস্তি রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনোই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা ঘটে। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আর বাদল, RTV, ঢাকা। এদিকে বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিস ফেরদৌস ডরিন। সকালে ঝিনাইদহ শহরের বাসভবনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ দাবি জানান। এ সময় খুনিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া তার বাবা নিখোঁজের পর থেকে সরকারের সব সংস্থা প্রশাসন তাকে সহযোগিতা করছে বলেও জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মুনতারিস ফেরদৌস ডরিন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাবার মুখ দেখতে না পারা, বাবার এই নির্মম ভাবে হত্যা করা, যে কোনো মানুষের কাজ হতে পারে না। এত নিষ্ঠুরতা, মানুষ এত ভয়ঙ্কর। আমি এর বিচার চাই। আসলে আমি রাজনৈতিকও কারণ মনে করছি না, ব্যবসায়িকও না। কারণ আমি আগে চাচ্ছি যে মূল যে আসামি, আইনের আওতায় তাকে আনতে হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক শাস্তি তাকে পেতেই হবে। অপরাধী সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান হলেও শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা তা আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশিদ আলম। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ তোলা হলে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক শাস্তি পেতেই হবে। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। তিনি বলেন, অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। বিএনপি অপরাধীদের প্রশ্রয় দিলেও অপরাধীদের অপরাধী হিসেবেই দেখে আওয়ামী লীগ। অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা, শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অথবা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়া যাবে না। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালত 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও 83টি দলিলের সম্পত্তি সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দেন। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ক্ষমতাসীনদের পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ আটকদের মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দেশ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বানও জানান তিনি।
চারিধারে যে পরিস্থিতি, তাতে সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। প্রতিনিয়ত বাড়ছে সবজি, মশলা, মাছ, মাংস, ডিম সহ নিত্যপণ্যের দাম। এ অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দাম বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। আর কাঁচামরিচের দাম গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বাজারে তদারকি ব্যবস্থা জোরদার না থাকায় বাজারে অস্থিরতা তৈরি করছে বলে মত ভোক্তাদের। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। মরিচের কেজি গেল সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সবজির বাজার বর্তমানে আগের মতো না, একটু দাম বাড়তেছে কাঁচা মরিচের, এখন আদা রসুনের দাম একটু বাড়তেছে। ঈদের সামনে ঈদ তো, এ কারণে দাম বেশি। আর ওনারা বলতেছে মাল কম, কারণ আমদানি হয় কম, তো তাই এরকম মানে একটু দাম হয় বেশি। রোদ মানে যে অনেক রোদ, তাই গাছ সব হয়ে যায়, শুকিয়ে যায়। কোরবানি ঈদের অনেক আগেই খোরা যুক্তিতে বেড়েছে সব ধরনের মশলার দাম। চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। সামনে কুরবানি না, প্রতিটা গরুতে 10-12 হাজার টাকা করে। সার গরু কিনতে গেলে 10-12 হাজার 15 হাজার টাকা বেশিটা কিনতে হয়, কিনেও দেই লস। বাড়ছে মশলা, এলাচি দাম বাড়ছে, জিরার দাম বাড়ছে, লং গোলমরিচ, এগুলো সামনে কোরবানি, এগুলো চাহিদা বাড়তেছে, দামও বাড়তেছে। যে জিরা ছিল 600, এখন 750, 780 চলতেছে। যে এলাচ ছিল 2200, এখন 3300, 3500 চলতেছে। বাড়তি দাম অব্যাহত আছে ব্রয়লার সহ সব জাতের মুরগিতে। ব্রয়লারে তো বাড়তেছে ডিমের কারণে, ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা, 95-100 টাকা। আর পাকিস্তানি ককের বাচ্চা হলো 140-50 টাকা। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। 1000 টাকায় যে বাজার হবে এটা আর বলা যাবে না। যেটা 1000 টাকার বাজার, ওটা এখন 2000 হয়ে গেছে। প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট যার যতটুকু ইচ্ছা বাড়ায় দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। সরকার ভিতরে যাইতো, জনগণের মাঝে যাইতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে আসলে মানুষ কত কষ্টে আছে এই বাজার নিয়ে। আমাদের চাহিদা হচ্ছে 2 কেজি, 800 টাকা কেজি বলে আজকে নিতে হচ্ছে 1.5 কেজি বা 1 কেজি এরকম। সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি, তখন হয়তো প্রাইসগুলো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো মানুষ তারা কিনতে পারবে। শুধু বিশেষ সময় নয়, নিয়মিত তদারকির মাধ্যমে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ভোক্তাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাষ্ট্র গঠনের মেধাবীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে 3 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান পেল RTV SMC মনিমিক্স প্রেরণা পদক 2023। বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, শুধু মেধার বিকাশ নয়, মানুষ গঠনে দরকার মানবিক মূল্যবোধ। দেশ গড়তে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জোর তাগিদ দেন মন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বছর জুড়ে বৈচিত্র্যপূর্ণ সব আয়োজন থাকে RTVর পর্দায়। 2018 সাল থেকে যাতে সংযোজন হয় RTV SMC মনিমিক্স প্রেরণা পদক। এবার অনুষ্ঠিত হলো তার 6ষ্ঠ আসর। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষায় যারা অবদান রাখছেন তাদের সম্মানিত করাই যার উদ্দেশ্য। মাত্র 33 জন ছাত্রী নিয়ে RTVর কর্তা ব্যক্তিরা বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই বৈচিত্র্যপূর্ণ নানা আয়োজন করে RTV। কাজের স্বীকৃতির মাধ্যমে অনুপ্রেরণা দেয় যার উদ্দেশ্য। বর্তমান সরকার 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। যে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রচিত হবে স্মার্ট বাংলাদেশ, তার অন্যতম হচ্ছে স্মার্ট নাগরিক। আর এই লক্ষ্য অর্জন করতে হলে আজকের শিশু কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের শিশু কিশোরদের বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সংস্কৃতি মনা, সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম হিসেবে RTV তার সামর্থ্য অনুযায়ী সবসময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই কাজটি করে যাচ্ছে। এই জাতীয় অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে সমাজ এবং দেশ একটা পরিবর্তন এবং উপকৃত হচ্ছে। RTV মনে করে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান
নিজস্ব উদ্যোগে শিশুদের জন্য সমাজসেবামূলক কাজ করে চলেছেন, তাদের সেই আবেদনকে সবার সামনে তুলে ধরা গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব। শুরু থেকে প্রেরণা পদকের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এসএমসি। এমন কাজের সঙ্গে থাকতে পেরে গর্বিত তারাও। আরটিভি সবসময় আমাদের পাশে থাকছে এই অনুষ্ঠানে, এই জন্য আরটিভির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই মিলে এই দেশটার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে যে কর্মসূচি রয়েছে তা আরও বেগবান করব। The Monimix Awards capture the essence of USAID's localization philosophy, investing in local Bangladeshis, empowering locals to lead and accelerate development in their own communities. অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবসময় ভালো কাজের স্বীকৃতি দেওয়ার কাজ করে আসছে আরটিভি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শৈশব থেকে নতুন প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন তিনি। আমরা যেই ধরনের বাংলাদেশের স্বপ্ন আঁকি, ৪১ সাল নাগাদ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পরে আমাদের উন্নত সমৃদ্ধ নতুন প্রজন্ম দরকার। সেই প্রজন্ম গড়তে হলে সেটা শিশু বয়স থেকে করতে হয়। আমরা এমন একটি প্রজন্ম গড়তে চাই যেই প্রজন্ম মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধ এই 4টি গুণে গুণান্বিত হবে। এবছর প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে শিক্ষায় কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, যারা দরিদ্র নারী গোষ্ঠীর উন্নয়ন ও শিক্ষা বিস্তারে কাজ করছে। এছাড়াও শিশু কিশোর সংগঠন রঙ্গমহল পেয়েছে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক। আর ব্যক্তি হিসেবে শিশু সাহিত্যে অবদান রাখায় পলাশ মাহবুব, অদম্য সাহসী তরুণী জহবি রহমান এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় অদম্য মেধাবী মাইনুল ইসলামকে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক 2023 দেয়া হয়। অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক পর্ব। শকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আর তেমনটা হলে রোববার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ে পরিণত হলে নাম হবে রেমেল। নিম্নচাপটির এখনকার গতিপথ বাংলাদেশের পটুয়াখালী খেপু পাড়ার দিকে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এর জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সিলেটের কৈলাস টিলার 8 নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, গত বছরের জানুয়ারি থেকে কৈলাস টিলার 8 নম্বর কূপে খনন কাজ শুরু করে বাপেক্স। কূপের 3,440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। এখনও পরীক্ষা চলছে। ধারণা করা হচ্ছে দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে গ্যাস উত্তোলন শুরুর আশা প্রকাশ করেন তিনি। ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে 36,200 মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী মেহেদী হাসান তামিমের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত 22 মে বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী SM তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। কাজ করার এক ফাঁকে ওই প্রকৌশলীর বাসা থেকে 40,000 মার্কিন ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আছেন। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে রায়পাড়ায় তামিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে গ্রামীণ পর্যায়ে কাঁচামাল ও পণ্য বিপণন সুরক্ষায় আলাদা বরাদ্দ চায় উদ্যোক্তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই খাতকে এগিয়ে নিতে স্থানীয় শিল্প ও নারী উদ্যোক্তাদের সুরক্ষা, কৃষিভিত্তিক শিল্পায়নে মূসক, আয়কর ও শুল্ক সহজীকরণের পক্ষে এসএমই ফাউন্ডেশন। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে 34টি প্রস্তাব দিয়েছে তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় টেকসই উন্নয়ন অর্জনের অন্যতম উপাদান এসএমই খাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জাতীয় আয়ে আনুষ্ঠানিক এসএমই খাতের অবদান 40%। পরিসংখ্যান বলছে এশিয়ার অনেক দেশেই শিল্প খাতে এসএমইর অবদান 90%। মোট জনশক্তির 60%-এর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এ খাতে। বাংলাদেশে মোট অর্থনীতির প্রায় 1/3 অবদানের পাশাপাশি মোট শিল্প কর্মসংস্থানের 85% এসএমই খাতের ভূমিকা রয়েছে। দেশের শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা 78,18,565। এর 99% হচ্ছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বা এসএমই খাতের। হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি কাঁচামাল সহজীকরণের নিশ্চয়তা চান শিল্প সংশ্লিষ্টরা। আমাদের মার্কেটের যে বাজারটা আছে, এই বাজার সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক কম সাপোর্ট পায়। নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সেজন্য ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা। 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা মিনিমাম হাতে পাই যে কাপড় সুতা এটুকু কিনে একটু কাজটা শুরু করতে পারবে। বাইরের বায়ারদের কাছে তুলে ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কিছু হলেও যে বাইরে আমাদের এই পণ্যগুলো যেত আর কি। 2011-12 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থার কাছে এসএমই ফাউন্ডেশন 523টি প্রস্তাবনা দিলেও মাত্র 79টি জাতীয় বাজেটে প্রতিফলিত হয়। তারপরও এসএমই খাতের বিকাশের লক্ষ্যে আসছে বাজেটে 34টি প্রস্তাবনা দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এসএমই বান্ধব বাজেট প্রস্তাবনা এসএমই ফাউন্ডেশন থেকে প্রতি বছরই দেওয়া হয়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি বড় বড় উদ্যোক্তার সাথে তুলনা করা হয় তাহলে কিন্তু তারা আপনার হারিয়ে যাবে। ফলে তাদের জন্য আলাদা পলিসিটা করতে হবে, যাতে হলে বড়দের পাশাপাশি ছোটরা বেঁচে থাকে। পণ্যের গুণগত মান রক্ষা করে প্রতিযোগিতায় যেতে পারলে পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এসএমই খাত জিডিপিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আমরা পরিবহন খাতে শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং বিশেষ করে টায়ার এবং মোবিলটা চাই। জানি এবার সরকার বিশেষ করে টায়ার এবং মোবিলে জানি তাদের শুল্কটা মকুব করে, যাতে আমাদের পরিবহন খরচগুলো কমে যায়। আর গাড়ি আমদানির ব্যাপারেও, বাস ট্রাক আমদানির ব্যাপারেও আমরা চাই যে শুল্ক কমানোর জন্য। সার্বিক উন্নয়নে আমাদের দেশের যারা অগ্রণী ভূমিকা পালন করে তারা হলো আমাদের কৃষক। এই কৃষকদের ভর্তুকি প্রদান করে তাদেরকে ফসলের উৎপাদনে সহায়তা করার ক্ষেত্রে দেশে বাজেটে অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদেরকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। যে দ্রব্যমূল্যের ভারে আমরা জর্জরিত, সেই দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, এটি যেন বাজেটের মূল উদ্দেশ্য হয়। রন্ধনশিল্পীদের তৈরি নানা রকম খাবার নিয়ে চতুর্থবারের মতো শুরু হয়েছে ফার্ম ফ্রেশ শেফস বিয়ন্ড হোম সিজন 4 2024-এর। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। নারীভিত্তিক কমিউনিটি পপ অফ কালারের আয়োজনে এই খাবার উৎসবে রয়েছে 15 জন রন্ধনশিল্পীর 15টি স্টল। যেসব স্টলে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবার। রান্নানে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। সবার জন্য উন্মুক্ত উৎসবটি চলবে আজ ও কাল সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। হজ সফরে নিশ্চিন্ত থাকুন, নিজ নম্বরে রোমিং অ্যাক্টিভেট করুন মাইজিপি অ্যাপে। চলতি বছর পবিত্র হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় 39,000 বাংলাদেশি হজ যাত্রী। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়। হানিস সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন।
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮,৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫,২৪৩ জন হজযাত্রী এসেছে। এছাড়া এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪,৫৪৫টি। হজের সমস্ত কিছু বলতে গেলে সৌদি আরব সরকার অনেক সহজ করেছেন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল ম্যানেজিং সবকিছু আগের বার থেকে মোটামুটি সুন্দর। আমাদের মূল হজ এখন বহুত দেরি আছে, বেশ কয়েকদিন দেরি আছে। এই পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। মোট ৯৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন হজযাত্রীরা। এর মধ্যে ৪৫টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৩২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স আরও ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। আশা করছি যে এবছর হাজী সাহেবরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে হজ পালন করতে পারবেন। সৌদি আরবের আবহাওয়া, বিশেষ করে মক্কা এবং মদিনার আবহাওয়া এই মুহূর্তে খুব ভালো আছে। এ সময় হজের জন্য প্রস্তুত করা চিকিৎসা কেন্দ্র থেকে ৬,৫৫৭টি ব্যবস্থাপত্র নিয়েছে হাজিরা। সেই সাথে সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক সার্ভিসের সংখ্যা ৬,০৫৪টি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের হাজিদের সুষ্ঠুভাবে চিকিৎসার জন্য তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তারা এখানে আসতেছেন এবং তারা নির্বিঘ্নে চিকিৎসা এবং ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থাপনা তারা এখানে নিয়মিত পাচ্ছেন। এছাড়া সৌদি আরব গিয়ে মক্কায় ৩ জন ও মদিনায় ২ জন হজযাত্রী মারা গেছেন। সৌদি আরবে হজযাত্রায় গিয়ে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। বিনিয়ামিন, আরটিভি। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনামের হ্যানয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের এই ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয় কমপক্ষে ৩ জন। রাজধানীর একটি ছোট গলির ৫তলা ভবনটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ জনকে উদ্ধার করে বলে জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই ঘটনায় এখনও কোনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।